দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জহিতা, শুরুতে যে খবরে নজর রাখবো, নিট ইস্যুতে সংসদে উত্তাপ। নিট দুর্নীতিতে সরব বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের একেবারে, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। দাবি তুলেছেন বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন, এমনটাই আজকে বলেছেন রাহুল গান্ধী। একদমই। এবং আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আগামীকাল বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তার আগে আজ বাজেট অধিবেশনের প্রথম পর্বে কিন্তু নিট ইস্যুতে উত্তাপ হলো সংসদে। উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। নিট দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা। আমরা দেখেছিলাম যে এই যে নিট এবং নেট, এই দুই পরীক্ষাকে কেন্দ্র করে বারবার দেশ জুড়ে বিক্ষোভের আবহ। কোথাও গিয়ে নিট নেটে প্রশ্নপত্র ফাঁস থেকে গ্রেস মার্কস ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এবং এবার এই বিষয়কে সামনে রেখেই সংসদে সরব হলেন বিরোধীরা। একেবারে, এবং যে কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন তুললেন বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আজ থেকে শুরু হলো বাজেট অধিবেশন। সরকার গঠনের পর প্রথম বাজেট অধিবেশন, এবং আগামীকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং ইতিমধ্যেই কিন্তু অধিবেশনে উত্তাল বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে বিরোধীদের তরফ থেকে। নিট ইস্যুতে উত্তাল সংসদ, এবং যেমনটা জানা যাচ্ছে এছাড়াও কিন্তু মণিপুর থেকে শুরু করে একাধিক ইস্যু তুলে ধরতে পারেন বিরোধীরা। বাদল অধিবেশনের নিট দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আপনাদের জানিয়ে রাখবো, বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রকে অল আউট আক্রমণে প্রস্তুত বিরোধীরা। কানওয়ার যাত্রা থেকে শুরু করে নিট বিতর্ক, মণিপুর ইস্যু এবং রেলের নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। এবং আগামীকাল বাজেট পেশ রয়েছে। তবে আজ যে সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রকে একাধিক অস্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা। অন্যদিকে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। Minister has blamed everybody except himself. Right? So the issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। নিট দুর্নীতি নিয়ে প্রথম দিনেই কেন্দ্রকে অল আউট আক্রমণ বিরোধীদের। কি কি বিষয় সংসদে আজ উত্থাপিত হলো? দেখো, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে নিট পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারির অভিযোগ বারবার উঠছে, সেটা ক্রমেই বড় হয়ে যাচ্ছে। এবং আজকে বিরোধী নেতারা সেটা নিয়ে সংসদে সরব হয়েছেন। এমনকি অখিলেশ যাদব বলেছেন যে এই গভর্নমেন্ট পেপার মানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে রেকর্ড করেছে। তার বক্তব্য, 2000 স্টুডেন্ট একটি মাত্র কোচিং কেন্দ্র থেকে পাশ করেছে। এবং এই ব্যাপারটার সঙ্গে শিক্ষামন্ত্রীকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যুক্ত করে বলেছেন যে যতদিন তিনি শিক্ষামন্ত্রী পদে থাকবেন ততদিন ছাত্ররা, পরীক্ষার্থীরা তারা ন্যায় বিচার পাবে না। ইতিমধ্যে আরো নানা রকম তথ্য উঠে আসছে। দেশের চিফ জাস্টিস বলেছেন যে 4 তারিখ, মে মাসের 4 তারিখের আগেই এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মে মাসের 4 তারিখে ঘটেছিল বলে
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম। সব মিলিয়ে কিন্তু নিট দুর্নীতি এত বড় আকার নিচ্ছে যা সামলানো মোদী সরকারের পক্ষে বেশ কঠিন, এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওপরে চাপ তৈরি হচ্ছে। তিনি কি পদত্যাগ করবেন নাকি পদ আঁকড়ে থাকবেন? পদ আঁকড়ে থাকলে সারা দেশব্যাপী তার বিরুদ্ধে ক্ষোভ কিন্তু আরো বাড়তে পারে। এইরকম একটা পরিস্থিতিতে আজকে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। হ্যাঁ, একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব হয়েছেন এবার বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবং নিট কাণ্ডে আমরা দেখেছি যে দেশ জুড়ে যেভাবে উত্তাল হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভের ছবি, এবং পরবর্তীতে দেশের শীর্ষ আদালত এনটিএকে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে, এবং সেই ফল প্রকাশ করাও হয়েছিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। কিন্তু তারপরেও কোথাও গিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না এই মেডিকেল পরীক্ষা নিটকে কেন্দ্র করে। এবার নিট দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রীকে নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন, এমনটাই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। টাকা থাকলেই দেশের যে কোনো পরীক্ষা কিনে নেওয়া যায়, আজকে এমনটাই বলেছেন রাহুল গান্ধী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, তা নিয়ে আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করছেন। কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই বিষয়কে? তাছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আজ সংসদের বাদল অধিবেশনে বিরোধীরা সরব হচ্ছেন। দেখুন, 24 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি যে নিট স্ক্যাম হয়েছে, এটা নিয়ে আর নতুন করে বলার অবকাশ নেই। এবং তার উপরও হাস্যকর ভাবে আজকে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন কোনো পেপার লিক কোথাও হয়নি। এর থেকে বড় মিথ্যা আর বোধহয় কোনো কিছু হতে পারে না। সুতরাং আজকে শিক্ষা ব্যবস্থাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে যে জায়গায় নিয়ে গেছে, এবং পরবর্তী ক্ষেত্রে দুর্নীতির শিখরে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছে, আজকে গরিব ঘরের মানুষ আগামী দিনে শিক্ষা পাবে কিনা সে নিয়ে সত্যি সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে কটাক্ষ করা হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি কটাক্ষ করেছেন। নিট কাণ্ডে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে, এবং সেই নির্দেশ মেনে ফলও প্রকাশ করা হয়েছিল। তবে নতুন যে ফল বেরিয়েছে তা নিয়েও কিন্তু কোথাও গিয়ে বিতর্ক পিছু হচ্ছে না। একটি এলাকারই বেশিরভাগ সেন্টারের পরীক্ষার্থীরা তালিকার শীর্ষে রয়েছে। আর আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই নিট দুর্নীতিতে সরব হচ্ছেন বিরোধীরা। উত্তরপ্রদেশের কানোয়ার যাত্রা থেকে মণিপুর ইস্যু এবং পাশাপাশি রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, এছাড়া মণিপুর সন্ত্রাস নিয়েও কিন্তু উত্তাল হতে পারে সংসদ, এমনটাই সম্ভাবনা রয়েছে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন রাহুল গান্ধী, এমনটাই আজকে বলেছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন ফোন লাইনে। শতরূপবাবু, আজ রাহুল গান্ধী তিনি সংসদে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে, এবং নিট ইস্যুতে একাধিক প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই মন্তব্যকে? এই তো স্বাভাবিক কথা, প্রশ্ন ওঠারই কথা। সারা দেশ জুড়েই প্রশ্ন উঠছে। এবং এর আগে বিজেপির যখন 300-র উপর এমপি ছিল, এর আগেও যখন ওরা ব্যাপমে স্ক্যাম করেছে বা বিভিন্ন স্ক্যাম করেছে, ইনফ্যাক্ট নিটের স্ক্যামও আপনারা জানেন যে এর আগেও কয়েকবার নিটের পেপার লিক হওয়ার অভিযোগ উঠেছিল এর আগের বিজেপি গভর্নমেন্টগুলোর সময়। কিন্তু তখন বিজেপির সংখ্যা এত বেশি ছিল পার্লামেন্টে, ওদের দেশ জুড়ে মিডিয়ার উপর এত বেশি প্রভাব ছিল, পার্লামেন্টে একচেটিয়া ক্ষমতা ছিল, সমস্ত রাজ্যে দখল করে রেখে দিয়েছিল, সুতরাং সেই প্রশ্নগুলোকে চাপা দিয়ে দিতে পেরেছিল। আজকে বিজেপি দুর্বল হয়েছে, আজকে পার্লামেন্টে বিরোধীরা শক্তিশালী হয়েছে, তাই এইবার চেষ্টা করেও আর এগুলোকে চাপা দিতে পারছে না। প্রথম যখন নিটের এই অভিযোগটা সামনে এসেছিল, ধর্মেন্দ্র প্রধান কয়েক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বলেছিলেন নাকি নিটে কোনো পেপার লিক হয়নি, কোনো দুর্নীতি হয়নি,
কোনো অনিয়ম হয়নি এইসব বলে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে চাপা দিতে পারলেন না যখন, কয়েকদিন পরে ঢোক গিলে বলতে হলো যে না কিছু ঘটেছে, আমরা খতিয়ে দেখছি। আমরা দেখলাম যে কিছু ঘটেনি, মানে অনেক কিছু ঘটেছে। গোটা দেশ জুড়ে রাজ্যে রাজ্যে কার কোথায় পরীক্ষা সিট পড়বে, কার কি কোয়েশ্চেন পেপার কবে যাচ্ছে আগে হাতে পেয়ে যাবে, কে খাতা দেখবে, কত নম্বর আসবে, সব আগে থেকে ঠিক হয়ে আছে। এবং গুজরাটের মতো রাজ্য, নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্য, ওখানকার ক্লাস 12-এ পাস করেনি যে মেয়ে, সে নিটে 700-র মতো র্যাঙ্ক করেছে। সুতরাং এত বড় একটা দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে নিটে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়ার পরে তার জন্য কেউ দায়ী হবে না, তার জন্য কেউ কোনো তার দায়কে প্রশ্ন করা হবে না। একটার পর একটা রেল দুর্ঘটনা হবে কিন্তু রেলমন্ত্রী বহাল থাকবে। নিট থেকে শুরু করে আজকে নেটের পরীক্ষা ক্যান্সেল করে দিতে হলো, তারপরও শিক্ষামন্ত্রী বা এইচআরডি মন্ত্রী বহাল থাকবে। এটা কেমন কথা হলো? ডেফিনেটলি ওনার পদত্যাগ করা উচিত এবং মোদির উচিত ওনাকে সরিয়ে নতুন কোনো মন্ত্রী আনা। একদমই ধন্যবাদ জানাবো। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সংসদে হুঁশিয়ারি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নিট দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা। সংসদের প্রথম দিনে অল আউট আক্রমণে কেন্দ্রকে বিরোধীরা। রাহুল গান্ধী তিনি কি বলেছেন সংসদে আপনাদের আরো একবার শোনাবো। Has blamed everybody except himself. Right? The issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? আপনারা শুনলেন রাহুল গান্ধী, তিনি কিন্তু নিট ইস্যু নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেন। এছাড়াও কিন্তু একাধিক বিষয় নিয়ে আজকে উত্তাল হতে পারে এই অধিবেশন। যেমনটা জানা যাচ্ছে, একের পর এক রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করতে চলেছেন বিরোধীরা। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, আজকে সংসদে যেটা দেখা গেল, রাহুল গান্ধী তিনি কিন্তু সরব হয়েছেন নিট ইস্যু নিয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়েছে। একাধিক প্রশ্ন তুলেছেন তিনি, কি অবস্থান আপনাদের, কি বলবেন? না, রাহুল গান্ধীর দাবির কি মূল্য আছে? এর আগেও রাহুল গান্ধী অনেক কিছু নিয়ে অনেক রকম চিৎকার করেছে, পরে গিয়ে আদালতে দেখা গেছে সমস্তটাই হচ্ছে ভুয়া। সেই কারণে ওনার চিৎকারের কোনো মূল্য নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, নিটের যখন খবর এসছে সঙ্গে সঙ্গে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং আদেশ দেওয়ার পরে যে তদন্ত হয়েছে, তদন্ততে দেখা গেছে যেটা কোনো সার্বিক দুর্নীতি নয়, এটা কোনো সংগঠিত দুর্নীতি নয়। যখন এটা পরিষ্কার হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টকেও এটা কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, তারপরে নতুন করে এটা করা মানে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত বিরোধিতার জন্য বিরোধিতা করা, কিছু বলার নেই। সেই কারণে একটা নন ইস্যুকে নিয়ে চিৎকার করে আকাশ বাতাস গরম করার চেষ্টা বিরোধীরা করছে। আমি মনে করি এতে খুব বেশি সুবিধা হবে না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপির নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ ভাষণে যেমনটা বলছেন যে এটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন বিরোধীরা, এটা কোনো ইস্যুই নয়। ষাট বছর পর তিনবার ক্ষমতায় কোনো দল, তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট, এটা গোটা দেশের কাছে গৌরবের বিষয়। এই বাজেট অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট, এমনটাই বলেছেন আজকে প্রধানমন্ত্রী। 8% আর্থিক উন্নয়ন হয়েছে দেশে। আগামী 5 বছরের কাজের দিশা ঠিক করবে এই বাজেট। আগামীকাল বাজেট পেশ এবং প্রথম অর্থাৎ মোদী সরকারের যে তৃতীয় বাজেট পেশ হতে চলেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে দেশের ভিত মজবুত করবে এমন বাজেট, দেশবাসীর স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন করবে, এমনটাই জানিয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কণ্ঠরোধের চেষ্টার স্থান গণতন্ত্রে নেই, সবাই একসঙ্গে দেশের জন্য লড়বে, আজকে এমনটাই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে সোমবার বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনে প্রবেশের আগে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী কি বলেছেন শোনাবো। कि करीब 60 साल के बाद कोई सरकार तीसरी बार वापस आए और तीसरी पारी का पहला बजट रखने का सौभाग्य प्राप्त हो, ये भारत के लोकतंत्र की गौरव यात्रा की अत्यंत गरिमापूर्ण घटना के रूप में देश इसे देख रहा है। ये बजट अमृत काल का एक महत्वपूर्ण बजट है। हमें 5 साल का जो अवसर मिला है, आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे कि भारत बड़ी इकोनॉमी वाले देशों में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश है। गत 3 वर्षों में लगातार 8% ग्रोथ के साथ 8% ग्रोथ के साथ हम आगे बढ़ रहे हैं, हम ग्रो कर रहे हैं। आज भारत में पॉजिटिव आउटलुक, इन्वेस्टमेंट और परफॉर्मेंस एक प्रकार से अपॉर्चुनिटीज की पीक पर है। অধিবেশন শুরুর আগে কি বলেছেন প্রধানমন্ত্রী আপনাদের শোনালাম, এবং এর পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন এবং কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় কি বলেছেন আপনাদের শোনাবো। বিগত 10 বছরে আমরা দেখেছি বাজেটের নামে পরিহাস কাকে বলে, মানুষের জীবন নিয়ে খেলা কাকে বলে। রেল বাজেট তো আলাদা করে উঠিয়েই দিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গগনচুম্বী, বেকারত্ব নিয়ে কোনো কথা বাজেটে থাকে না, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বাজেটে থাকে না। তার উপরে এমন একটা সময় বাজেট পেশ করতে যাচ্ছে যে সময় শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি, নিট কেলেঙ্কারি তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এমত অবস্থায় ভারতবর্ষের মানুষ এই নরবরে সরকারের কাছ থেকেও সেরকম কোনো ভালো বাজেট আশা করে না। প্রতিবার বাজেট আসে আর বাজেট যায়, আর বাজেটের অ্যালোকেশন কমে, মানুষের জনস্বার্থ লঙ্ঘিত হয়। ভারতবর্ষের সব থেকে বেশি বেকার, মাথাপিছু রোজগার নেই, ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট প্রতিদিন কমছে, প্রতিদিন রেল বাজেটের সঙ্গে ইউনিয়ন বাজেট যুক্ত করা, অথচ দেখবেন যত অ্যালোকেশন হচ্ছে তার মধ্যে সেফটি সিকিউরিটি বলে কিছু নেই। গ্রামীণ রোজগার যোজনার অ্যালোকেশন কমছে, আর উনি গল্প দিচ্ছেন। আরো বারোই সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে হিমঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতিগুলির, এবং কর্মবিরতির জেরে শুনশান হিমঘরগুলি। হিমঘরগুলি থেকে ইতিমধ্যে বাজারে যেহেতু আলু যাচ্ছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আলুর ঘাটতির আশঙ্কা রয়েছে এবং আলুর দামও কিন্তু বাড়তে পারে। সেক্ষেত্রে যারা বাজারে যাচ্ছেন তাদের কিন্তু যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। পুলিশের জুলুমের প্রতিবাদে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে, এবং যে কারণে আলুর দাম বাড়ার একটা আশঙ্কা রয়েছে।
রাজ্য জুড়ে হিমঘরগুলিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ী সমিতিগুলির এবং কর্মবিরতির জেরে শুনশান হিমঘরগুলিতে বেরোতে পারছে না আলু। আলু ব্যবসায়ী সমিতিগুলি কর্মবিরতির ডাক দিয়েছে এবং তার জন্য হিমঘরের থেকে আলু কর্মবিরতির জেরে শুনশান হিমঘরগুলি এবং সেখান থেকে বেরোচ্ছে না আলু। মধুসূদন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মধুসূদন, হিমঘর থেকে আলু বাজারে না আসায় বাজারে যেরকম আলুর ঘাটতি বাড়ছে, পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিক্রেতারা কি বলছেন, ক্রেতারাই বা কি বলছেন, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে? দেখো, একেবারে কিন্তু যেহেতু কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, হিমঘরে আজ থেকে নামছে না আলু, অর্থাৎ যে সেক্ষেত্রে যেমন বাজারগুলিতে আলুর একটা সংকট দেখা দেবে, পাশাপাশি এলাকার যারা ক্রেতা বা পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কিন্তু একটা কপালে কিন্তু চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আলুর যে দাম সেটা কিন্তু 30 টাকা, আবার কোথাও কোথাও 35 টাকা প্রতি কেজি ধরে দেওয়া হচ্ছে। আপাতত ভাবে সেই যে আলু তারা যখন বাজারে কিনতে যাচ্ছে তাদের পকেটে যেমন একটা টান করছে। বর্তমানে অনির্দিষ্টকালে যে একটা ধর্মঘট, সেই ধর্মঘট যদি পালন হয়, এক প্রকার যেহেতু আজ থেকেই পালন করতে শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাজারে আলু নামছে না। আর সেই বাজারে আলু না নামা আশাই কিন্তু একটা চরম একটা সমস্যা দেখা দেবে। পাশাপাশি কিন্তু আলুর যে দাম সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চড়িয়ে উঠতে শুরু করবে। পুরো ঘটনায় কিন্তু ইতিমধ্যে যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু প্রশাসনের আশায় একটা তারা বুক পেতে রয়েছে, প্রশাসন কি বলবে, পাশাপাশি বলল যে আশ্বাস তাদেরকে কিভাবে দেওয়া হবে, সমস্ত দিকেই কিন্তু একটা নজর রেখেছে ব্যবসায়ীরা। একদমই ধন্যবাদ জানাবো। মধুসূদন ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আলু ব্যবসায়ী সমিতিগুলি কর্মবিরতির ডাক দিয়েছে এবং যার জন্য হিমঘরগুলি থেকে বাজারে যোগান বন্ধ হয়েছে আলুর, আর যার জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন, পাশাপাশি দামও বাড়ছে আলুর। পাশাপাশি এবার আপনাদের সামনে আসানসোলের ছবি তুলে ধরছি। 3 দিন ধরে আটকে রয়েছে আলুর গাড়ি এবং সেই জায়গায় বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। রাজ্য সরকারের এই নির্দেশিকার পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমানার চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাককে আটকে দেওয়া হয়েছে এবং যার জেরে বাজারে পৌঁছতে পারছে না ট্রাকগুলি। কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ এ বিষয়ে জানিয়েছে এবং পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাওয়ার উদ্দেশ্যে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে। বেশ কিছু ট্রাককে পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে এবং তাদের যেমনটা অভিযোগ, পুলিশি জুলুমের প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। পরবর্তীকালে সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেই এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে রয়েছে একাধিক লরি। উৎপল রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। উৎপল, 3 দিন ধরে আলুর গাড়ি আটকে থাকায় বাজারে সেই গাড়ি পৌঁছতে পারছে না, কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিক্রেতাদের? দেখো, যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরি চেকপোস্ট, সেখানে গত 3 দিন ধরে আলু বোঝাই বেশ কয়েকটি লরি এখনো দাঁড়িয়ে রয়েছে। আমরা পরশু আমাদের কলকাতা টিভিতে আমাদের নিউজ হয়েছিল, তারপরও এই আলু বোঝাই যে ট্রাকগুলো সেইগুলো পুলিশ যেতে দিচ্ছে না। তার কারণ পুলিশের যে আধিকারিকরা জানাচ্ছেন যে আমাদের কাছে যে নির্দেশিকা রয়েছে ঝাড়খণ্ডের যেতে দেওয়া যাবে না। একটা রাজ্য সরকার নির্দেশিকা যে আমাদের রাজ্যে যে আলুর নিয়ন্ত্রণ, দাম নিয়ন্ত্রণ, সেই দাম নিয়ন্ত্রণ যাতে যতদিন না হয় ততদিন না ঝাড়খণ্ডে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই নিয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকটি লরি দাঁড়িয়ে রয়েছে। চালকরা জানাচ্ছেন যে এইগুলো কাঁচা মাল সহজেই নষ্ট হয়ে যাবে এবং বৃষ্টি পড়ছে, যদি সময় মতো না পৌঁছাতে পারে নষ্ট হয়ে যাবে, তাই তারা সমস্যায় পড়ছেন এবং তাদের পকেটে যে খাবার যে খাবে সেই পকেটে পয়সাও নেই, সেই নিয়ে তারা সমস্যা রয়েছে। ধন্যবাদ জানাবো উৎপল। 3 দিন ধরে আলুর গাড়ি আটকে রাখায় বিপাকে পড়েছেন গাড়ির চালকরা। রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না।
অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর জহিতা, যে খবরে আমরা বিরতির আগে ছিলাম, বিভিন্ন জায়গায় আলুর যে ট্রাক বা গাড়ি সেগুলি আটকে দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ভিন রাজ্যে পৌঁছতে পারছে না আলু, আর তাই জন্যই আজ থেকে আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। আর কর্মবিরতির জেরে শুনশান হিমঘর একেবারে, এবং বাজারে কিন্তু আলুর ঘাটতি দেখা দিতে পারে এমনটাই মনে করছেন ব্যবসায়ী থেকে ক্রেতা বিক্রেতারা, এবং দাম বাড়ারও একটা আশঙ্কা রয়েছে আলুর। এবং বাঁকুড়ার হিমঘরগুলিরও একই ছবি দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু আলুর যোগান পাওয়া যাচ্ছে না বলেই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে বাঁকুড়ার কি পরিস্থিতি জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি স্বরূপ। এই মুহূর্তে বাঁকুড়ার কি ছবি, ব্যবসায়ীরা কি বলছেন এবং ক্রেতারাই বা কি বলছেন? যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই তারা সিদ্ধান্তের কথা ঘোষণা করে যে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু কর্মবিরতিতে যাচ্ছেন। এবং এই অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি, এই কর্মবিরতির জেরে মূলত বাঁকুড়ার শুধু নয় সারা রাজ্য জুড়ে আলুর বাজারে কিন্তু একটা ব্যাপক সমস্যা তৈরি হতে পারে এবং ঘাটতি দেখা যেতে পারে। আজকে যেটা সকাল থেকে দেখা গেল, সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলারও প্রত্যেকটি হিমঘর কিন্তু একেবারেই শুনশান। হিমঘরের যে শেড রয়েছে সেই শেডে কিন্তু একটিও আলু নামেনি। স্বাভাবিকভাবে বাজারে যে পরিমাণ আলু মজুদ রয়েছে সেই মজুদ আলু বিক্রির পর বাজারে নতুন করে আলু মজুদ কিভাবে হবে এবং আলুর দাম কোন জায়গায় গিয়ে পৌঁছবে, একটা বড় সমস্যা তৈরি হয়েছে। কারণ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন প্রান্তে কিন্তু আলুর রপ্তানি আটকে দেওয়া হয়েছে, আলুর গাড়ি আটকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশি একটা জুলুম চলছে এবং এরই প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পথ অবলম্বন করেছেন। তবে রাজ্য সরকারের সাথে আলোচনার রাস্তা ফাঁকা রেখেই, আস্থা খোলা রেখেই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে অনির্দিষ্ট কাল ধরে যদি এই কর্মবিরতি আন্দোলন চলতে থাকে তাহলে কিন্তু আলুর বাজারে কিন্তু ঘাটতি দেখা যাবে এবং আলু কিন্তু ব্যাপক দামে বিক্রি হবে। কারণ এই মুহূর্তে বাজারে কিন্তু সবজির দাম কিন্তু আকাশ ছুঁয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আলু তুলনামূলকভাবে কম, কিন্তু প্রত্যেক দিনের মানুষের চাহিদার যে খাতা, সেই খাতায় কিন্তু আলু রয়েছে। স্বাভাবিকভাবে যদি আলুর দাম যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু গৃহস্থ থেকে সাধারণ মানুষ তারা কিন্তু সব থেকে বড় সমস্যায় পড়বেন। কারণ আলুর সাথে মানুষের যে জীবন জীবিকার সাথে আলু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। কিন্তু যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু সমস্যায় পড়েছেন। যাদের আলু এই মুহূর্তে সংরক্ষণকারী এবং আলু যারা মজুত করেছেন কৃষক রয়েছেন, তারাও কিন্তু মূলত বিপাকে পড়েছেন। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতে পারছেন না, কারণ কোল্ড স্টোরেজ থেকে আলু বের করার পর সেই বাজারজাত করেন ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীরা যখন কর্মবিরতি করেছেন। জানাবো তোমাকে স্বরূপ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং যে কারণে কিন্তু হিমঘর থেকে আলুর যোগান কমেছে এবং তার ফলেই আলুর দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যারা হিমঘর থেকে আলু বের করে বাজারে সরবরাহ করার কাজ করেন তারাই কর্মবিরতিতে। তার জেরে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু কিন্তু বাজারে যোগান হচ্ছে না এবং তার জন্য যথেষ্ট দাম বাড়তে পারে আলুর, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আলুর গাড়ি বিভিন্ন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে আজ সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা এবং ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বড় প্রভাব পড়তে পারে আলুর দামে, এমনটাই জানা যাচ্ছে। একদিকে যেরকম জেলার বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, অন্যদিকে শহর কলকাতার মানিকতলার ছবিও আপনাদের সামনে তুলে ধরব। রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক। এক লাফে অনেকটাই মহার্ঘ হয়েছে আলু, এবার তা বাড়তে পারে বলে দাম, এমনটাই মনে করা হচ্ছে। ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বড় প্রভাব পড়তে পারে আলুর দামে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটের প্রভাবে বন্ধ থাকতে পারে আলু সরবরাহ। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং যে কারণে বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম। শুভঙ্কর মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, শহরের বিভিন্ন যে বাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আলুর সরবরাহ হচ্ছে না, যার জন্য দাম বাড়ছে। যারা বাজারে আসছেন ক্রেতারা, তারা কতটা সমস্যার মুখে পড়ছেন, ব্যবসায়ীরা এই মুহূর্তে কি বলছেন? আলু বিক্রি করেন যারা দোকানি, তারা যেরকম এই মুহূর্তে সমস্যা এবং একই সঙ্গে ক্রেতারা। কেননা তোমায় বলে রাখি যে রাজ্যের তৈরি যে টাস্কফোর্স, সেই টাস্কফোর্স যখন থেকে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পর্যালোচনা করেছেন, বিভিন্ন জায়গায় তারা রেড করেছে, গিয়ে দেখেছে, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও দাম কমেছিল। 2 টাকা কমুক আর 3 টাকা, সেটা কমেছিল। কিন্তু
এই যে নতুন করে যে আলু ব্যবসায়ী সমিতির যে বলা যেতে পারে কর্মবিরতি, বাইরে রপ্তানি করতে পারছেন না বলে পুলিশদের জুলুমের প্রতিবাদে যে অনির্দিষ্টকালীন তাদের কর্মবিরতি চলছে, তাতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এবং যারা ক্রেতা তারা বলছেন, তারা অনেকেই বলছেন যে সাধারণ মানুষ কিন্তু অনেকেই বা বেশিরভাগ মানুষই কিন্তু আলুর উপরে নির্ভরশীল। আলু এমন একটা সবজি সবকিছুর সঙ্গে খাওয়া যায়, শুধু আলুও সেদ্ধ করে ভাত খাওয়া যায়। সেইখানে দাঁড়িয়ে আলুর দাম যদি হঠাৎ করে বেড়ে যায় এই রপ্তানি বন্ধের কারণে, তাহলে কিন্তু সেই আলুটাও তারা কিনতে পারবেন না। ইতিমধ্যে আমরা জানি যে 33 টাকা থেকে 35 টাকা জ্যোতি এবং 38 থেকে 40 টাকা চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু আশঙ্কা তারা করছেন যে সমস্যা বাড়তে পারে ক্রেতা থেকে বিক্রেতা উভয়। ধন্যবাদ শুভঙ্কর। উপকূলে দুর্যোগ আর তার ফলে 1 মাসে চতুর্থবার ভাঙন, ফের সমুদ্র গর্ভে কপিল মুনির মন্দির প্রাঙ্গণের একাংশ। ভরা কোটালের জেরে সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি এবং যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে কিন্তু মাইকিং চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। কপিল মুনির মন্দির সহ মেলা প্রাঙ্গণ নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র গর্ভে কপিল মুনির মন্দির প্রাঙ্গণ তলিয়ে যাওয়ার আশঙ্কা, কারণ লাগাতার বৃষ্টির জেরে কিন্তু যথেষ্টই দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে। ভরা কোটালের জেরে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দিরের সমুদ্র তট ধসের মুখে পড়তে চলেছে এবং সেই জায়গায় চতুর্থবার ভাঙন 1 মাসের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে। বেশ কয়েকদিন ধরে যেমনটা দেখতে পাচ্ছি উপকূল জুড়ে দুর্যোগ এবং আজকেও কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এবং তার ফলে প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং চালানো হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন যে একেবারে ধসের মুখে পড়েছে, সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে কপিলমুনি মন্দির প্রাঙ্গণের একাংশ। সাগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কোয়েল মণ্ডল। কোয়েল, 1 মাসের মধ্যে চতুর্থবার ভাঙন, সমুদ্র গর্ভে চলে গিয়েছে কপিল মুনির মন্দির প্রাঙ্গণের একাংশ। প্রশাসনের তরফে আর যাতে পরিস্থিতি না তৈরি হয়, কি সতর্কতা নেওয়া হয়েছে, কি ব্যবস্থা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? একদমই দেখো ভাস্বতী এবং জুহিতা, তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো কিন্তু 1 মাসের মধ্যে চতুর্থবার ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনি আশ্রম। একেবারেই কিন্তু একদিকে পূর্ণিমা, অন্যদিকে ভরা কোটাল এবং দুয়ের জেরে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলীয় এলাকায়। গতদিন থেকে কিন্তু একেবারে বড় বড় অংশ কপিল মুনি মন্দিরের সামনে যে সাগর সমুদ্রের পাড়, সেই পাড়ে বড় বড় অংশ ধস নিয়েছে এবং এই কপিল মুনি মন্দিরের সামনে যে সমুদ্র পাড়ের যে ঢালাই রাস্তা, সেটা একেবারেই ভেঙে সমুদ্র তলে তলিয়ে গিয়েছে। বড় বড় গাছ এবং পূর্ত দপ্তরের যে সমস্ত ইলেকট্রিক পোস্ট, লাইট পোস্ট, সেগুলোও কিন্তু ভেঙে পড়েছে সমুদ্র সৈকতে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো একেবারেই কিন্তু গতদিনের মতন আজও কিন্তু সেই ভাঙন অব্যাহত। সকাল থেকে সাগর ব্লক প্রশাসনের তরফে কিন্তু লাগাতার মাইকিং প্রচার করা হচ্ছে যাতে এই সমুদ্র সৈকতে কোনো রকম পর্যটকেরা স্নানের জন্য না নামে। অন্যদিকে এই যে কপিলমুনি মন্দিরের সামনে 1 নম্বর স্নানের ঘাট থেকে 6 নম্বর স্নানের ঘাট ভয়াবহ ধস নিয়েছে, সেই জায়গাতে যে সমস্ত লাগোয়া যে অস্থায়ী দোকান, সেই দোকানগুলিকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং গতদিনের মতন আজ সকাল থেকেও কিন্তু তৎপরতার সঙ্গে প্রশাসনের উপস্থিতিতে সেই অস্থায়ী দোকানগুলোকে অন্যত্র দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং স্বাভাবিকভাবে এই যে লাগাতার ভাঙন এবং 1 মাসের চতুর্থবার এই ভয়াবহ ভাঙন, যার ফলে কিন্তু আগামী দিনে কপিলমুনি আশ্রম থেকে শুরু করে গঙ্গাসাগরের যে মেলা প্রাঙ্গণ, সেটা একেবারেই কিন্তু সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো কিছুক্ষণ আগেই কিন্তু এই ভাঙন কবলিত স্থানে সরজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন সাগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক কানাইয়া কুমার রায় এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক থেকে শুরু করে সাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তারা প্রত্যেকে সরজমিনে গোটা বিষয়টা খতিয়ে দেখেছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে ঊর্ধ্বতন প্রশাসনের কাছে
রয়েছে এই গোটা বিষয়টা নিয়ে তারা ইতিমধ্যেই জানিয়েছেন, আশ্বাসও দিচ্ছেন যে ঊর্ধ্বতন প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই এই যে ভাঙনের পরিস্থিতি এটা যাতে রোধ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সাধারণ মানুষ থেকে আগত পর্যটক, স্থানীয় বাসিন্দা, ক্ষতিগ্রস্ত দোকানদার তারা কিন্তু রীতিমতন দিন রাত একেবারেই আতঙ্কে প্রহর কাটাচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে আবারও বড়সড় ভাঙন হতে পারে এবং যে দোকানগুলো তাদের 2 মাসের মধ্যে প্রায় 6 থেকে 7 বার দোকান এক স্থান থেকে অন্য স্থান পরপর সরিয়ে নিয়ে যেতে হচ্ছে, ব্যাপকভাবে হয়রানিও হতে হচ্ছে তাদেরকে। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকেরা তারা যেমনটা দাবি জানাচ্ছে যে এইভাবে কিন্তু প্রতি বছর দুর্যোগের সময় মাটি ফেলে কাজ না করে যদি পার্মানেন্ট নেচারে কংক্রিটের বাঁধ করা হয়, দীঘা কিংবা পুরীর মতন সমুদ্র পার্কে যদি স্থায়ীভাবে বাঁধানো যায় তাহলে হয়তো এই রকম ভয়াবহ পরিস্থিতি হবে না। তবে সাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের তরফে যেমনটা জানানো হয়েছে, আধিকারিক যেমন জানিয়েছেন যে কপিলমুনি আশ্রম থেকে গঙ্গাসাগর সমুদ্র যে পার তার বর্তমান যা দূরত্ব রয়েছে তাতে করে কপিলমুনি আশ্রম যথেষ্ট সেফ রয়েছে, অর্থাৎ সুরক্ষিত রয়েছে। তবু এই যে ভাঙন, এই ভাঙন আটকানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তাদেরকে সমগ্র বিষয়টা জানানো হয়েছে, শীঘ্রই ভাঙন মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে। একদমই কোয়েল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা, যাতে সেখানে স্থায়ী একটা বাঁধ তৈরি হয় এবং আগামী দিনে যাতে এই পরিস্থিতি না তৈরি হয়। ধন্যবাদ জানাবো, কোয়েল মণ্ডল সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সাগর থেকে। ধসের মুখে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের একাংশ ইতিমধ্যেই সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছে এবং সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা তারা কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে, কারণ এই ধসের জন্য দোকান অন্য জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের তরফে মাইকিং চলছে সেখানে, যদিও স্থানীয় মানুষজন এবং বাসিন্দারা তারা দাবি করছেন যে সমুদ্র পার্কে বাঁধিয়ে দেওয়া হোক, স্থায়ী বাঁধ তৈরি করা হোক, কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন তারা। কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে, এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। কপিলমুনি একদম সেফ আছে। কপিলমুনি আশ্রম থেকে এই যে ডিস্টেন্সটা প্রায় 500 মিটারের উপরে আছে, সো কপিলমুনি আশ্রমের কোনো রকম ক্ষতি নেই। পিলগ্রিমসরাও এখানে গঙ্গাসাগরে আসতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। কিছু এরিয়া আমাদের আগেও 2 নম্বর 3 নম্বর ইরোজন হয়েছিল, এবারে একটু এক্সটেন্ড হয়েছে, সেরকম সুটেবলি আমরা অন্য জায়গা দেখছি যাতে কি পাবলিককে স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। এখন সময় আরও একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর যে খবরে নজর রাখবো, রাজারহাটে সেক্সটর্শনের অভিযোগে গ্রেফতার আরও 2 মহিলা। নিউটাউন ও রাজারহাট এলাকা থেকে গ্রেফতার। শুক্রবার রাতে 4 মহিলা সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 7। ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে 4 জন মহিলা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সাকিল, নতুন করে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তাদের বিরুদ্ধে, কি জানা যাচ্ছে? দেখো, রাজার সেক্সটন চক্করে গত শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর কিন্তু তল্লাশি চালায় রাজারহাট থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাজারহাট থানার এলাকার বসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতে ইমরান তরফদার ভাড়া নিয়েই 4 মহিলা সহ 5 জনকেই গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। এরপরেই কিন্তু নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ইমরান তরফদারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার 2 স্ত্রীর খোঁজ পায় পুলিশ। এরপরই গতকাল রাজারহাট বসিনা এবং নিউ টাউনের ইকো পার্ক থেকে 2 জনকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ। আজ ধৃতদেরকে বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেমে রাজারহাট থানার পুলিশ এবং গোটা ঘটনার কিন্তু তদন্ত করবে রাজারহাট থানার পুলিশ। একদমই, ধন্যবাদ সাকিব। রাজারহাটে সেক্সটর্শনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়েছে 7। নিউটাউন ও রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের। শুক্রবার রাতেই 4 মহিলা সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়।
এবারে যে খবরের দিকে নজর রাখবো, দুরন্ত এক্সপ্রেসে আগুন। কাকসার রাজবাঁধ স্টেশনের কাছে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। হঠাৎই ধোঁয়া দেখতে পান যাত্রীরা এবং যাত্রী সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে রেল। এবং আপনাদের জানিয়ে রাখবো, দুরন্ত এক্সপ্রেসে আগুনের আশঙ্কা করেছেন যাত্রীরা। সুজিত ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সুজিত, কি জানা যাচ্ছে? রেল কর্তৃপক্ষ কি বলছে, যাত্রীরা তারা কি বলছিলেন? দেখো, যাত্রীদের একাংশের বক্তব্য যে রেল যখন ট্রেনটি যখন ছাড়া হয়, অর্থাৎ হাওড়া থেকে যখন সকালে ছাড়া হয়, কেন তার আগে এই বিষয়গুলি তারা রক্ষণাবেক্ষণ যারা দায়িত্বে রয়েছেন তারা কেন এই বিষয়গুলি দেখেননি। এবং শুধু এই প্রথম এই ঘটনা নয়, এর আগেও কিন্তু দুরন্ত এক্সপ্রেস এই ঘটনা ঘটেছিল এবং সেই একই জায়গায় রাজবাঁধ স্টেশনে কিন্তু এই ঘটনা ঘটেছিল এবং তখন একইভাবে সেই ট্রেনে আগুন নিভিয়ে তারপরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা হয়েছিল। আজ সকাল 10টা পার হওয়ার পরেই কিন্তু পানাগড় স্টেশন যখন পার হয় দুরন্ত এক্সপ্রেস, তখন যাত্রীরা এবং এলাকার মানুষ তারা দেখতে পান যে ইঞ্জিনের পরে যে বগি রয়েছে সেই বগির নিচে থেকে ধোঁয়া বের হচ্ছে এবং যাত্রীরা সঙ্গে সঙ্গে তারা রেলের আধিকারিকদের সাথে কথা বলেন এবং আধিকারিকরা তৎক্ষণাৎ রাজবাঁধ স্টেশনের ট্রেনটিকে দাঁড় করিয়ে আগুন নেভায় এবং আগুন নেভানোর পর সেটাকে মেরামত করার প্রায় 20 থেকে 25 মিনিট পর ট্রেনটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। যাত্রীদের একাংশ এই প্রশ্ন তুলেছেন যে একদিকে যেমন একের পর এক রেল দুর্ঘটনা এবং এই যে ঘটনা, এই ঘটনার পরেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুরন্ত এক্সপ্রেস এবং যাত্রী সুরক্ষা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন যাত্রীরা এবং কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কেন রেল কর্তৃপক্ষ এই বিষয়ে তারা নজর রাখে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু যাত্রীরা প্রশ্ন তুলেছেন। এবং রেলের তরফ থেকে যেটা জানা গেছে যে তারা যখনই এই ঘটনা জানতে পারেন সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং ব্যবস্থা গ্রহণ করার পরেই কিন্তু ট্রেনটিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এর বেশি কিন্তু রেলের আধিকারিকরা কোনো কথা বলতে চাননি। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা আগুন লাগার খবর জানার পরে তারা যখন স্টেশনে ছবি তুলতে যায় এবং সংবাদ মাধ্যমের কর্মীদেরও কিন্তু ছবি তুলতে বাধা দেওয়া হয়েছিল, কারণ রেল কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না যে এই ধরনের ঘটনা তারা প্রকাশ্যে আসুক বা এই ধরনের ঘটনা তারা সামনে আনুক, তারা কিন্তু রেল কর্তৃপক্ষ কোনোভাবেই চাইছিল না এবং যার কারণে সংবাদ মাধ্যমের কর্মী একদম, এবং সেই কারণের জেরেই সংবাদ মাধ্যমের কর্মীদের বাধা দেওয়া হয়। ধন্যবাদ জানাবো তোমায়। আবারও যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে রেল। আরো এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।